প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুটা করব সারওয়ার তুষারকে দিয়ে। দিন শেষে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেওয়ায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ প্রত্যাখ্যান করেনি এনসিপি, এমনকি জামাত ইসলামও প্রত্যাখ্যান করেনি, তারা কঠোর ভাষায় সমালোচনা করেছে। এনসিপি বলছে যে আদেশের কিছু জায়গায় অস্পষ্টতা চিহ্নিত করেছে দলটি। এনসিপি আরও বলছে যে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ নাকি নোট অফ ডিসেন্টবিহীন জুলাই সনদ, এই বিষয়ে আদেশে অস্পষ্টতা রয়েছে। এটি সহ আরও কিছু বিষয়ে অস্পষ্টতার কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকার কাছে ব্যাখ্যা চেয়েছে এনসিপি। সারওয়ার তুষার, সরকার কি আর ব্যাখ্যা দেবে? মানে দেওয়া উচিত, কারণ এই আদেশ মানে কি? আদেশ মানে হচ্ছে এটা চূড়ান্ত কথা, এবং এই আদেশ আপনাকে মানতে হবে। এবং সেখানে যে ব্যালটে যেভাবে প্রশ্নটা যেভাবে ফ্রেম করা হয়েছে, প্রশ্ন আসলে একটাই, কিন্তু তার মধ্যে 4টা মানে খণ্ড আছে আর কি, ক খ গ ঘ। এখন সেখানে যেভাবে কথাগুলো বলা হয়েছে, যেমন ধরেন আপনি যেটা উল্লেখ করলেন যে জুলাই সনদটা কি নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া, কমিশন যখন প্রস্তাবটা দিল তখন কিন্তু সেখানে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা ছিল না। ফলে এখানে এটাকে যে কী ঘটবে, এই অস্পষ্টতা থাকলে যে সমস্যাটা হবে, পরের সরকার এটাকে নিজের মতো ব্যাখ্যা করবে, যেটার আসলে কোনো সুযোগ নাই। কারণ এটা তো আপনি গণভোটে নিচ্ছেন, এবং গণভোটে নেওয়ার মধ্য দিয়ে জনগণ চূড়ান্ত রায় দিচ্ছে। ফলে এটার পরের সরকারের এখানে আর কারসাজি করার কোনো সুযোগ থাকা উচিত না। এই কারণেই এটা একটু স্পষ্ট হওয়া উচিত। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। এবং 2 নম্বর জিনিস হচ্ছে যে এখানে প্রশ্নগুলো যেভাবে ফ্রেম করা হয়েছে সেখানেও কিন্তু আপনার অস্পষ্টতা আছে। যেমন একটা কথা বলা আছে যে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান। এখানে এই অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কোন কোন প্রতিষ্ঠান, এর মধ্যে কি দুদক পড়বে কি পড়বে না, এই প্রশ্নগুলো আছে। ফলে আমরা বলেছি সরকারের উচিত স্পষ্ট করা, কারণ স্পষ্ট না করলে এটা নিয়ে পরবর্তীতে আবার জটিলতা। আমরা এখানে একটু সংযুক্ত করতে চাই, সেটা হলো যে 4টি যে বিষয়ে প্রশ্ন করার কথা বলা হয়েছে, বিষয় উল্লেখ করা হয়েছে, সেখানে প্রথম দুটো কিন্তু স্পষ্ট, এবং সেখানে বিএনপির কিছু কথা মানা হয়েছে, আবার আরেকটাতে আপনাদের কথা এবং জামাতের কথা মানা হয়েছে। সেখানে সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে। শেষের দুটো প্রশ্ন কিন্তু বিষয় কিন্তু একটা অস্পষ্টতা রয়েছে, সেখানে কি হবে, এবং সেখানে সম্ভবত সেটা সংসদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম কি? মানে ছেড়ে দিলে তো সেটা আবার আগের জায়গায় চলে যাবে। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কীভাবে হবে? বাংলাদেশে সবচেয়ে যে সমস্যাটা আমাদের রাষ্ট্র কাঠামোর বারবার সংঘাত বা সংঘর্ষের পেছনে প্রধান জায়গা কিন্তু এটা, যে আপনি যখন ক্ষমতা হস্তান্তরের সময় আসে তখনই কিন্তু আমাদের এখানে সংঘাত চলে আসে বারবার। এবং আপনি দেখবেন ক্ষমতা হস্তান্তরের একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া আমরা বাছাই করতে না পারার কারণে এখানে লগি বৈঠার মতো ঘটনা ঘটেছে। 2006 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, না, আপনি একদম 73 সাল থেকে আমাদের যদি দেখেন, সরকারগুলোর প্রধানতম সংকট হচ্ছে এই ক্ষমতা হস্তান্তর। কোনো সরকার ক্ষমতা ছাড়তে চায় না। এবং নির্বাচিত সরকার, এই যে তত্ত্বাবধায়ক সরকারকে অনির্বাচিত সরকার বলে আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল, এখন আবার এই সরকারকে বিএনপি ক্রমাগত বলে গেছে অনির্বাচিত সরকার। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে তো নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে অনির্বাচিত সরকার কায়েম হয়েছে। যেমন 73 সরকার 75 সালে এসে বাকশাল আগামী 5 বছরের জন্য সংসদ এক্সটেন্ড করে দিলাম আমি, মানে নির্বাচন ছাড়াই আপনি বলতেছেন এই সরকার নির্বাচিত। প্রত্যেকটা শান্তিপূর্ণ মানে ক্ষমতা হস্তান্তরের প্রত্যেকটা মুহূর্তে আপনি দেখবেন এই ধরনের ঘটনা ঘটেছে। 96 সালে আবার ঘটেছে, বিএনপি আবারও এসে ফেব্রুয়ারি একটা নির্বাচন করলো, পরে এটার বিরুদ্ধে আবার আন্দোলন হলো, মানে বারবার এই জিনিসগুলো ঘটতেছে। ফলে এটা হচ্ছে আপনার মেজর ক্রাইসিস, এবং এটার সারানোর জন্য আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাটা বের করেছিলাম, এটা খুব ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণর সুযোগ নিয়ে প্রথমে বিএনপি এখানে বিচারপতি বয়স বাড়িয়ে দিল, এবং সেটা নিয়ে কেন্দ্র করে আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব হলো। ওই লগি বৈঠার কারণে 1/11 আসলো, এই 1/11কে আওয়ামী লীগ বললো আমাদের আন্দোলনের ফসল, এবং এই 1/11 হাত ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদ এবং লাস্ট 15 বছর হলো। তাহলে আপনার কাছে পরিষ্কার একটা দল বলল, মানে ত্রুটিপূর্ণ কি আপনি রেখেছেন যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, যেহেতু এটা বাই ডিফল্ট পোস্ট, তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যখন তত্ত্বাবধায়ক প্রধান হবেন, তখন সব দলই চায় যেহেতু নিয়োগটা তার হাতে, সেখানে নিজের লোক বসাতে, এবং ওই কারণে 65 থেকে 67 করার চেষ্টা করলো। এটার উছিলা দিয়ে আবার আওয়ামী লীগ করলো কি, পরবর্তীতে এসে বললো যে এখানে এর মধ্যে দিয়ে অনির্বাচিত সরকার কায়েম হয়, সুতরাং এটা দরকারই নাই। মূল জিনিসটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ওই ত্রুটিটাই হলো, আপনি ওই অসুখটা না সারিয়ে চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছেন। এবার সুযোগ এসছে যে এইটাকে ঠিক করতে হবে। যদি আপনি 5 বছর অন্তর অন্তর এই জিনিসটা আমরা মানে নিশ্চিত করতে পারি যে আপনি যত যাই হোক 5 বছর পরে জনগণের রায়টাকে আপনি অমান্য করতে পারবেন না, আপনাকে জনগণের রায়েই ক্ষমতায় আসতে হবে। এটা করলে আমাদের একটা বিশাল
মানে পরিবর্তন সাধিত হবে, সেখানেও কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এখন ওটা যদি নোট অফ ডিসেন্ট থাকে তাহলে আবার এটা ম্যানিপুলেশন করতে চাইতে পারে। আমরা বলেছি যে এটা ম্যানিপুলেশন করার সুযোগ নেই, আপনি এটাকে ওই যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রথম ধাপটা আবার এমনভাবে রাখা হয়েছে সেখানে বলা হয়েছে একটা সর্বদলীয় কমিটি হবে, সেখানে সর্বসম্মতিক্রমে একমত হতে হবে, যাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাচ্ছি। সর্বসম্মতিক্রমে একজন ভেটো দিলে তার মানে হবে না, তখন না হলে আপনি দ্বিতীয় ধাপে চলে যাবেন, দ্বিতীয় ধাপে না হলে তৃতীয় ধাপে যাবেন, তৃতীয় ধাপে না হলে চতুর্থ ধাপে আমরা বলেছিলাম যে র্যাঙ্ক চয়েস, মানে উচ্চকক্ষের র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে, যে আপনি র্যাঙ্কিং করবেন অমুককে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে এটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে একজন হয়ে যাবে, আপনার এখানে আটকানোর কোনো সুযোগ নাই। এখানে বিএনপি বিরোধিতা করে আবার কিন্তু বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চেয়েছে। আমরা বলেছি যে বিচার বিভাগকে এটা দূরে রাখেন। এই জিনিসগুলো যদি আদেশে মানে আপনার সেটেল না হয় বা এটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে দলগুলো এসে আমাদের দলগুলো যেভাবে সরকার পরিচালনা করতে চায় তারা এটাকে নিজের মতো করে ব্যাখ্যা করবে। আপনারা তো এটা মেনে নিয়েছেন শেষ পর্যন্ত নাকি? যাই থাকুক না কেন, মানে মেনে নিয়েছি বলতে আমরা মনে করছি যে এটা যদি আপনি এই অস্পষ্টতা দূর না করেন তাহলে কিন্তু আবারও এই আদেশ এবং সনদ বিতর্কিত হবে। ফলে আপনাকে আমরা এটা মেনে নিয়েছি বা মেনে নিই কোনোটাই আমরা বলি না, আমরা বলেছি অস্পষ্টতা দূর করেন এবং জুলাই সনদে স্বাক্ষর করার রাস্তা তৈরি করেন। জি। অ্যাডভোকেট রফিক শিকদার, শুক্রবার জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে দায়বদ্ধতা দেখায়নি। সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার সকল রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে। এই আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না। ৭২-এর ফেসিবাদী কাঠামো দূর করতে চেয়েছিলাম, কিন্তু এই আদেশের মধ্য দিয়ে আমরা ৭২-এর সংবিধানের পথেই হাঁটছি। এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে। কি বলবেন? আমরা আসলে স্বাধীন এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক দায়ও আছে। আপনি খুব ভালো করে জানেন যে গত ১৫ বছর ফেসিবাদ সরকার দেশে কায়েম হয়েছিল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, গণতন্ত্র, ভোটের স্বাধীনতা, ভোটের অধিকার, গুম-খুন মুক্ত একটি বাংলাদেশ, সে প্রত্যয় নিয়ে কিন্তু সেদিন মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের প্রায় ৫ দশক পরেও, স্বাধীনতার এই ৫০ বছর পরেও আমরা আমাদের সেই স্বাধীনতাটাকে খুঁজছি। আমার বক্তব্য স্পষ্ট যে আমরা আর কত হানাহানি, হিংসা, প্রতিহিংসা, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা এভাবে চলব। যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ফেসিবাদ পুরোপুরি মুক্ত হয়েছে কিনা সেটি আজকে মানুষের প্রশ্ন। একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ডক্টর ইউনূস সাহেবের সরকার। সেই সরকার গত ১ বছরে, গত ১৫ বছরের কিংবা দীর্ঘ সময়ের যে জঞ্জাল, সেটি যেমনি মোকাবেলা করে সংস্কার করতে অনেকখানি সক্ষম হয়েছে বলেই আজকে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচনের প্রত্যয় ঘোষণা করতে ডক্টর ইউনূস সাহেব সক্ষম হয়েছেন। আমরা যারা নির্বাচনমুখী রাজনৈতিক দল জনগণের রায়ের অপেক্ষায় থাকি, জনগণের রায়কে শ্রদ্ধা জানাই, স্বাভাবিক কারণেই আমরা নির্বাচন প্রত্যাশা করি। এটি কিছু কিছু দল, রাজনৈতিক দল, সেটা নতুন আবির্ভাব হোক কিংবা পুরাতন আদলই হোক, সেই রাজনৈতিক দলগুলো অনেক বড় কিংবা ছোট, আমি সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু সেই সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে আমাদের এই টেলিভিশনের সামনে শুধুই কি একটি বা দুইটি নতুন বা পুরাতন হোক রাজনৈতিক দলের আলোচনা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব, নাকি সমগ্র বাংলাদেশের যে চিন্তা ভাবনা জনগণের সেটি নিয়ে আমরা এগিয়ে যাব? বাংলাদেশ মানে কি একটি দল বা দুটি দল? নিশ্চয়ই না। আপনি যদি বলেন যে বিএনপি কি তাহলে বাংলাদেশ, আমি বলবো সেটিও আমি বলবো না, বরং আমি এটি বলবো যে বাংলাদেশের জনগণ এই দেশের সুষ্ঠু, অবাধ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচনে বিএনপিকে অনেকবার রায় দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য। তার মধ্যে যদি বলি ৯১ সালে এবং ২০০১ সালে, ৯৬ সালের ১২ জুনের নির্বাচনে বিএনপি যদিও সরকার গঠন করতে পারে নাই, তারপরও স্বাধীনতার পরে সবচেয়ে বড় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে ১১৭টা আসন নিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিল, তাও প্রতিকূল পরিবেশে। সেই জন্য আমি বলবো যে নানান সামাজিক সংগঠন, আমাদের শুধু রাজনৈতিক দলই তো আমাদের সব না, রাজনৈতিক দলের বাইরে নানা সামাজিক দল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সাধারণ মানুষ আছে, সকলের একটা প্রত্যাশা
যে আর এই বেশি আলোচনা না করে, অনেক আলোচনা হয়েছে টেবিলে, এটা আলোচনা হওয়াটা ভালো, এটা গণতন্ত্রের একটা বিউটি, কিন্তু এত আলোচনা এত বিশ্লেষণ হ্যাঁ করা যাবে, শেষ তো হয়ে যায় নাই। শঙ্কা থাকবে, আশঙ্কা থাকবে, স্বপ্ন সম্ভাবনা তো আছে। অপার সম্ভাবনার এই বাংলাদেশে আসুন আমরা সবাই মিলে, যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, যারা আপনার এই 24 সালের আগস্টের আগে পুনর্জাগরণ, বৈষম্যহীন ছাত্র রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য ছাত্র আন্দোলন করেছে জনগণের সাথে মিলে, বিএনপি এবং অপর রাজনৈতিক দলগুলোর সাথে মিলে। বিচ্ছিন্নতার আন্দোলন ছিল না, এটা সকলেরই একটা ছিল, সবার অংশগ্রহণ ছিল। সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা লক্ষ্যে পৌঁছেছি। আশা করি আমরা গত 1 বছর যে সেগুলো আলোচনা হয়েছে, সেটা আপনার জাতীয় আপনার যে ঐক্য কমিশন, সেই কমিশনে নানানভাবে আলোচনা হয়েছে। আজকে একটি সংগঠন যেটার প্রতিনিধিত্ব করছে এখানে টকশোতে, এনসিপির, তিনি কথাগুলো বলে গেছেন। বলবো যে একটা সিদ্ধান্তে আশা করি যে পৌঁছে গেছে। ওনারাও একবারে না করে নাই, যে নোট অফ ডিসেন্ট এখানে না যেমন করেনি, হাও করেনি। তবে আমি প্রত্যাশা করব যে বিশ্বাস, আস্থা রাখতে হবে কারোর না কারোর প্রতি, এবং ক্ষমতাচ্যুত হওয়ার যে ইতিহাস, এটা অন্যান্য দলের সাথে বিএনপিকে তুলনা করা যাবে না। এই কারণেই যাবে না যে বিএনপি যতবারই ক্ষমতা হস্তান্তর করেছে বা চ্যুত হয়েছে, নৃশংসতার কোনো ইতিহাস নেই। ক্ষমতাচ্যুত শব্দটা বোধহয় এখানে বাবার সঠিক হবে, বিএনপির ক্ষেত্রে হবে না। ক্ষমতাচ্যুত হয় না, কারণ হস্তান্তরই করেছে। কারণ আপনাকে যদি আমি বলি যে 96 সালে বিএনপি, যদিও 15 ফেব্রুয়ারি নির্বাচনটি ওই সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে হয়নি, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, এবং যাকে গণতন্ত্রের মা বলছে আজকে মানুষ, আমি বলবো ওনাকে স্যালুট জানাই যে সেদিন তিনি জনগণের আন্দোলন বা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে 15 ফেব্রুয়ারি নির্বাচনটি সেখানে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট এনে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন, তিনি কিন্তু সদর্পে বিদর্পে প্রেসিডেন্টের ভবনে গিয়ে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে নয়াপল্টনে ঐতিহাসিক যে সমাবেশ ছিল, সেই সমাবেশে তিনি প্রধান অতিথির ভাষণ দিয়ে তারপরে কিন্তু তিনি ক্যান্টনমেন্টের শেষ বাসায় তিনি পৌঁছেছেন। তিনি হেলিকপ্টারে পালিয়ে যাননি, কিংবা তিনি কোনো চোরা পথে পালাননি, কিংবা বেগম খালেদা জিয়া তখনকার পার্লামেন্টারি মেম্বাররা পালিয়ে যায়নি। যেটি আপনার 5 আগস্টে শেখ হাসিনা সহ ইতিহাসে এরকম জানা নেই যে পার্লামেন্টের সব মেম্বাররা পালিয়ে যাবে, একটা রাজনৈতিক দলের সকল স্তরের নেতারা পালিয়ে যাবে, বিচারপতিরা পালিয়ে যাবে, খতিব পালিয়ে যাবে, জাতীয় মসজিদের খতিব পালিয়ে যাবে। তাহলে দেশটা কোথায় গিয়েছিল? সে কারণে শ্যামাই যেমন ভাত না, বা ভাত যেমন শ্যামাই না, বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের তুলনা। আমরা আবারও আসবো আপনার কাছে। শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। এর জন্য আগে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। জাতীয় সংসদের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সোচ্চার থাকবে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলছেন যে বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষুণ্ণ হোক তা তারা চান না। সেই জন্য কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বের উপর কোনো হস্তক্ষেপ তারা করতে দেবেন না। স্যার অর্থ স্যার, বিষয়টি তাহলে কি দাঁড়ালো? এটা তো সালাউদ্দিন ভাই নিজের বক্তব্যকে কন্ট্রাডিক্ট করছেন। তিনি কমিশনে যেভাবে আলোচনাটা শেষ হয়েছে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে গণভোটের যে রায়টা আসবে, এই রায় যদি পরবর্তী সংসদ না মানে তখন কি হবে? তখন বলেছে এটা তো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে জনগণের রায়, গণভোটের মধ্যে জনগণের রায় হচ্ছে চূড়ান্ত বা সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ, ফলে এটাকে মানতে বাধ্য থাকবে। এগুলো পত্রপত্রিকার রিপোর্ট আকারে আঁকাছে, বাংলাদেশ টেলিভিশন লাইভ টেলিকাস্ট করেছে, সবাই দেখেছে। এখন উনি ওনার বক্তব্য বদলে ফেলছেন। এটা দুটো সমস্যা, একটা হচ্ছে নিজের বক্তব্যকে উনি কন্ট্রাডিক্ট করছেন, আর একটা হলো এই যে সার্বভৌম সংসদ, এটা কিন্তু 90-এর তর্ক ছিল যে আদৌ সংসদ সার্বভৌম কিনা, কারণ জনগণ সার্বভৌম, সংসদ না। জনগণ সার্বভৌম, জনগণের প্রতিনিধি হচ্ছে সংসদ। এখন গণভোটের মধ্যে দিয়ে আইন সংশোধন করা যায় না, এখানে তো আইন সংশোধন করা হচ্ছে না।
এখানে আপনি একটা বাংলাদেশের নতুন শাসনতান্ত্রিক ভিত্তি তৈরি করছেন জুলাই সনদের মধ্য দিয়ে, এবং সেটা অবভিয়াসলি গণভোটের মধ্যে দিয়ে করা যায়। পৃথিবীতে এরকম বহু উদাহরণ আছে, বাংলাদেশেই আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন, তার 19 দফার পক্ষে ম্যান্ডেট চেয়েছেন। বিএনপির ইতিহাস থেকেই তো এটা দেখানো যাবে। উনি ধরেন উনি ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে তিনি তো ফরমান জারি করেছেন না, এই যে সালাউদ্দিন ভাই বলছেন যে আদেশ দিয়ে আরোপিতভাবে করা যায় না। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি তখন যে আদেশ দিয়েছেন সেটা কি আরোপিত ছিল? তিনি প্রোক্লেমেশন দেন নাই। প্রোক্লেমেশনের মধ্য দিয়েই তিনি কিন্তু সমস্ত তার, এটা খেয়াল রাখতে হবে, অনেকে এটা ভুলে যায় যে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান সংশোধন করা হয় নাই। সংবিধান সংশোধন করা হয়েছে প্রোক্লেমেশনের মধ্য দিয়ে। পরবর্তীতে পঞ্চম সংশোধনীতে ওইগুলোকে আবার জাস্টিফাই করা হয়েছে। এই হলো ইতিহাস, ঠিক আছে। এবং সেখানে উনি সংবিধানের মৌলিক পরিবর্তনগুলো করেছেন, এই যে যেমন আপনার মূলনীতি বদলে দেয়া, একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যুক্ত করেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ যুক্ত করেছেন, বহুদলীয় গণতন্ত্র ফেরত এনেছেন, গণভোট, এই যে গণভোটটা সংবিধান সংশোধন করতে গেলে গণভোট লাগবে, এটাও তো উনারই আনা। আচ্ছা, এই জিনিসগুলো আপনি করলেন, করার পরে তারপর আপনি পঞ্চম সংশোধনী করলেন। আমাদের সমালোচনাটা কোথায়? আমরা যেমন একদিক থেকে জিয়াউর রহমান সাহেবের এই পথটাকে আপহোল্ড করি, আরেকদিক থেকে এটা সমালোচনাও আছে। আমাদের সমালোচনাটা হচ্ছে যে আপনি সংবিধানের মৌলিক কাঠামোগুলো মানে পরিবর্তনগুলো করলেন, করার পর এটাকে আবার 72 সংবিধানের অধীনের ওই সংশোধনীর মধ্যে নিয়ে গেলেন, যার ফলে আজকে পঞ্চম সংশোধনী বাতিল। পঞ্চম সংশোধনী আজকে স্ট্যাটাস কি? এটা তো বাতিল করে দিয়েছে। কারণ আপনি যখনই 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারের অধীনে কাজ করবেন, তখন ওই কোর্ট দেখবে যে এটা কি আমার সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সঙ্গতিপূর্ণ কি সঙ্গতিপূর্ণ না। এগুলো নিয়ে আপনার শোতে আমি একাধিকবার আলোচনা করেছি, ফলে এটা আমার ধারণা এই শোটা যারা নিয়মিত দেখেন জনগণের কাছে এটা পরিষ্কার। আমাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীতে এরকম সংবিধান বানানোর প্রক্রিয়ায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সংবিধান আর আইন এক জিনিস না। সংবিধানের মধ্যে আইন থাকে, কিন্তু সংবিধান আইন না, এটা অনেকে এইটা গুলিয়ে ফেলে। অবশ্যই সংসদ আইন প্রণয়ন করবে, কিন্তু কোন ধরনের সাংবিধানিক ব্যবস্থার অধীনে আপনি আইন প্রণয়ন করবেন, এটাই হচ্ছে মূল কথা। এবং সেটা করার জন্য পৃথিবীতে এরকম বহু উদাহরণ, একেবারে এই আপনি 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত এরকম দুনিয়ার একাধিক গুরুত্বপূর্ণ দেশ দেখানো যাবে যেখানে সাংবিধানিক পরিবর্তনগুলো গণভোটের মধ্যে দিয়ে হয়েছে। আগে এরকম সব জায়গায় কিন্তু আপনি প্রক্রিয়াটা খেয়াল করেন, আমরা যে গণপরিষদের কথা বললাম, গণপরিষদ গঠিত হয়, নির্বাচিত গণপরিষদ হয়, অনেক জায়গায় অনির্বাচিত গণপরিষদ হয়, নেপালে হয়েছে অনির্বাচিত গণপরিষদ। তো সেটা ঐক্যমতের ভিত্তিতে হয়। এরপরে হচ্ছে তারা যেটা বানায় এটা কিন্তু তবু চূড়ান্ত না, সেইটা আপনি জনগণের কাছে দেন, জনগণ গণভোটে পাশ করে। আরেকটা প্রক্রিয়া হচ্ছে অনেক দেশে গণভোট মানে গণপরিষদ বসে না, তারা একটা এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে একটা কমিশন গঠন করে, হ্যাঁ, যেগুলোকে কনস্টিটিউশনাল কনভেনশন বা এরকম অনেক নামে অনেক দেশে ডাকে। তারা যেটা বানিয়ে দেয়, প্রস্তাব দেয় 30-34 সদস্য বিশিষ্ট একটা কমিটি, সেটা হচ্ছে আপনার পরবর্তীতে গণভোটে যায় এবং সেটা চূড়ান্ত। পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে। তাহলে গণভোটে যেটা রায় হবে, যার পক্ষে রায় হবে, সেই বিষয়ে কি সংসদ পরিবর্তন করতে পারবে? পরিবর্তন করতে পারবে না, করলে কিন্তু জটিলতা সৃষ্টি হবে। আবারও কীভাবে জটিলতা সৃষ্টি হবে আমি আপনাকে উদাহরণ দিই। এই যে আমরা বলেছি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি লাগবে, এই কথাটা তো অনেকে এমনভাবে রিয়্যাক্ট করে যেন এই কথাটা আমরা আসমান থেকে আনছি। আসলে ব্যাপারটা তা না। বাংলাদেশের ইতিহাসে আন্দোলনের সাংবিধানিক স্বীকৃতির ইতিহাস আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে আপনি 90-এর 3 জোটের রূপরেখায় কমিট করেছিলেন। পরবর্তীতে সে বিএনপি যখন এটা করলো না, নিজেদের অধীনে নির্বাচন করলো এবং 15 ফেব্রুয়ারি নির্বাচন, অবশ্যই এখানে বিএনপির আমি বলবো যে ওই যে গণতান্ত্রিক চরিত্রটা এটা, যে তারা আন্দোলনটা মেনে নিয়ে ত্রয়োদশ সংশোধনীটা মানে জোর করে নাই। তো ত্রয়োদশ সংশোধনী যারা করলো, মূল কথাটা হচ্ছে আপনি ওই আন্দোলনটাকে সাংবিধানিক স্বীকৃতি দিলেন, তো ত্রয়োদশ সংশোধনীর মধ্যে আনলেন। এটা আবার আওয়ামী লীগ বাতিল করে দিল। তা আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে, আওয়ামী লীগকে কি এটার কনসিকুয়েন্স ফেস করতে হয় নাই? পালিয়ে যেতে হয়েছে, 12 বছর পরে হলেও করতে হয়েছে। তো এই যে আপনি গণভোটের উপর আপনার কাছে ক্ষমতা আছে, যে সংসদের সার্বভৌমত্বের কথা যেটা বলছেন, এটার মধ্যে দিয়ে আপনি গণভোটের রেজাল্ট উল্টে দিলেন, এটার কনসিকুয়েন্স কিন্তু আপনাকে ফেস করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির, এবং
সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, আরও রয়েছেন সারোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। গণভোটের বিএনপির কৌশল হা হবে নাকি না হবে সেটি এখনো স্পষ্ট নয়। তবে আমরা দেখলাম গণভোটে না ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। শুক্রবার নোয়াখালীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এবার ভোটারদের হাতে 2টা ব্যালট থাকবে, একটি হবে দানের শীষ, দাঁড়িপাল্লা সহ বিভিন্ন প্রতীকে, আরেকটি হবে গণভোটের হাঁ বা না। আমাদের নেতারা আপনাদের বুঝিয়ে দেবেন সেক্ষেত্রে না হবে। রবি শিকদার, বিএনপি কি না ভোটের পক্ষে দাঁড়াবে? গণভোটের প্রেক্ষাপটে যদি আমি আপনাকে বলি, সেটাতে জনাব ফারুক সাহেব বলেছেন, এটা ওনার সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনা থেকে তিনি বলেছেন। এটা কোনো দলীয় সিদ্ধান্ত থেকে এসছে বলে আমার জানা নাই। আমাকেও দল থেকে এরকম কোনো নির্দেশনা পর্যন্ত দেয় নেই। গণভোটের প্রক্রিয়া হলে তারপরে এটা বোঝা যাবে যে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো রাজনৈতিক দলের একাধিক নেতা এটার পক্ষে থাকতে পারে, বিপক্ষে থাকতে পারে। এটাই তো গণভোট। জি, গণভোটে সবাই যে পক্ষে দিবে সেটা যেমন ঠিক না, সবাই বিপক্ষে দিবে সেটাও ঠিক না। তো সেটা সময়ের পরিক্রমায় এটা বলে দিবে যেটা চূড়ান্তটা কি হবে। আর এটা তো জনাব ফারুক সাহেব ওনার কাঠামো থেকে উনি বলেছেন, মানুষ কি ভাববে, মানুষ কি করবে সেটা তো মানুষের চিন্তাভাবনা। আমাদের দলীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত সেটা আসে নাই, যেটা পক্ষে দিবে নাকি বিপক্ষে দেবে। আরেকটা বিষয় আপনাকে জানতে চাইব, রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে না ভোটের পক্ষে বিএনপি হয়তো কোনো প্রচার চালাবে না, কারণ সেটি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারবে, বিএনপি সেই ঝুঁকি নিবে না। কি বলবেন? না, নির্বাচনটা তো ডাউটলি একটা চ্যালেঞ্জ, একটা ঝুঁকি। আর আপনি জানেন যে সুষ্ঠু অবাধ নির্বাচনের অন্তরায় এরকম অনেক কাজ কিন্তু বাই দিস টাইম হচ্ছে। সুতরাং আমি বলবো যে যারা নেতিবাচক কথাবার্তা বলবে, যারা নির্বাচনের বিপক্ষে কথা বলবে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচনের বিপক্ষে দাঁড়াবে কিংবা নানান রকমের এনার্জি তৈরি করবে আলোচনায়, কথাবার্তায়, সমাজে, আমি বলবো যে তারা আগামী যে বাংলাদেশের যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি তার বিপক্ষের একটা শক্তি। তো সেই জন্য আমরা আশা করব যে এগুলো অনেক ঘটনা আছে। আপনাকে আমি বলি যে সংবিধান নিয়ে যে আমরা আলোচনা করি, এটা আলোচনা হয় এবং আলোচনা চলবে। সংবিধানে কি লেখা ছিল না যে সুষ্ঠু অবাধ নির্বাচন হতে হবে? সংবিধানে কি নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়নি? সংবিধানের 118 অনুচ্ছেদ থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত বলা নেই যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, কোন নির্বাচন করলে ভোটাররা অংশগ্রহণ করতে পারবে, কেমন নির্বাচন হলে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, কেমনভাবে নির্বাচন হলে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনটাকে মেনে নেবে, কোন পদ্ধতিতে নির্বাচন হলে সমস্ত ভোটাররা নিঃসংশয় মানে নির্ভয়ে কেন্দ্রে যাবে, কীভাবে নির্বাচন হলে ভোটাররা আসবে, এগুলো তো 118 থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত দেওয়া আছে। সেইগুলো কি নির্বাচন কমিশন বিগত দিনগুলোতে এক্সারসাইজ করতে পেরেছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে একটা কাঠামো, একটা সিস্টেম। সরকার যখন নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশনকে তখন এমনই হয়। আজকে যে সরকারটি, আমরা তো নির্ভয়ে বলতে পারি তারা দলীয় সরকার না, তারা দলীয় সরকার নয়। তারা নির্বাচন কমিশনকে অতীতের ওই সরকারগুলোর মতো চাপিয়ে দিবে না, সুষ্ঠু নির্বাচন হবে। রবি শিকদার, এই কারণে কিন্তু অনেকে বলছেন যে এবার নির্বাচনটি সুষ্ঠু হবে কি হবে না, ভোটাররা ঠিকমতো তাদের ভোট প্রয়োগ করতে পারবে কি পারবেন না, তা নির্ভর করছে মূলত রাজনৈতিক দলগুলোর উপর। আপনার কি মনে হয়? না, রাজনৈতিক দল সরকার চেয়ে রাজনৈতিক দলগুলোর উপর বেশি নির্ভর করছে। সবসময় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব থাকা উচিত যে সুষ্ঠু নির্বাচন হবে, ভোটারদের কাছে যাবে, তাদের দলীয় ম্যানিফেস্টো তুলে ধরবে, তারা আগামী দিনে কী করবে, তারা কী কী ভাবছে দেশ নিয়ে, কী কী ভাবছে জনগণকে নিয়ে, নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, আগামীর বাংলাদেশকে নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে, স্বাস্থ্যকে নিয়ে, এগুলো নিয়ে তো প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি আছে তার ম্যানিফেস্টোতে। তো সেগুলো তারা তুলে ধরবে ভোটারদের কাছে। এবং আমি মনে করি যে রাতারাতি কোনো দল কিন্তু একেবারে বিশাল শক্তিশালী সমৃদ্ধ হয় না, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ধীরে ধীরে। আজকে যে সকল রাজনৈতিক দলগুলো নতুন নতুন নিবন্ধিত হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধাকে বলবো যে তারা প্রতিশ্রুতিশীল, তারা প্রমিজিং, তারা কাজ করতে করতে জনগণের কাছে যাবে, তারা কাজ করতে করতে জনগণের আস্থা অর্জন করবে, তারা একটা দিন এমন একটা সময় আসবে তারা একটি বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পাবে। কিন্তু আমরা যদি কেউ মনে করি যে রাতারাতি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের প্রতিপক্ষ হয়ে যাব বা সমকক্ষ হয়ে যাব, এটা তো কখনো না। আমি আরো একটু নির্দিষ্ট করে আপনাকে জানতে চাইব রবি শিকদার, সেটি হলো যে অনেকেই বলছেন যে
এবারে নির্বাচনটি সুষ্ঠু এবং অবাধ হবে কিনা তা অনেকটা নির্ভর করছে বিএনপি এবং জামাতের উপর। কারণ আপনারা যদি দায়িত্বশীল না হন তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো সম্ভব না। শুনেন, রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে, একইভাবে জনগণ অতীতের যে কোনো সময় অনেক বেশি সচেতন, জনগণের উপর ডিপেন্ড করে, জনগণ কনসার্ন আছে। আর একই সাথে আমি বলবো যে আপনি নির্ভয়ে আমি বলতে পারি যে বিএনপি সুষ্ঠু অবাধ নির্বাচনের পক্ষে বদ্ধপরিকর। আমরা জনগণের কাছে যাই, জনগণের কাছে যাব, জনগণ যাদেরকে ভোট দেবে আমরা সেটাই মেনে নিব, সেটা জনগণের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং আমরা সেভাবেই কাজ করতেছি। ওখানে কেউ কেউ মনে করে যে আমরা নির্বাচন করে সরকার গঠন করব কিংবা আমরা মন্ত্রিপরিষদ গঠন করব, সরকারে আসবো, সেই জন্য আমরা তো অতীতে ছিলাম, এমন তো নয় যে এটা আমাদের জন্য নতুন। আমরা অতীতে, এবং আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল ছিল, আজকে ওরা ফ্যাসিস্টে পরিণত হয়েছে সেটা সত্য, তারা আগে থেকেও ছিল, কিন্তু আমরা তো লড়াই করে বড় রাজনৈতিক দলের সাথে নির্বাচনের মাধ্যমে লড়াই করেই তো আমরা এসেছি, এমন তো না। এমন যদি তারপরে যদি আপনি বলেন যে ছাত্র সংগঠনগুলোতে সমগ্র বাংলাদেশে আপনার চাকসু, রাকসু, ইয়কসু, ডাকসু, ডামেস্কু, বাকসু সব জায়গায় আমরা ওই সময়ে মুজিববাদী ছাত্রলীগ সহ সকল ছাত্র সংগঠন এক হয়েছে আমাদের বিরুদ্ধে। সেখানে সেখানে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু একাই কিন্তু লড়াই করে আমরা কিন্তু নির্বাচিত হয়েছি। ইয়কসুতে আমরা জিতেছি বারবার ভোটের মাধ্যমে। সুতরাং এখানে ছোট করে দেখার কোনো সুযোগ নেই কাউকে আজকে। আর আমরা তো নির্বাচনের মধ্য দিয়ে আমাদের জন্ম। 1977 সালে জিয়া রহমান সাহেব যে গণভোট দিয়েছিলেন তিনি বলেছেন, হ্যাঁ গণভোটটি তো আমরা বাদ দিচ্ছি না, গণভোটে আসবে, এখানে নির্বাচনে এটা জনগণের রায়ের প্রতিফলন হবে। গণভোটের ব্যাপারে যেটি আপনার এই জাতীয় কমিশনে যে স্পষ্ট হয়নি সেটিও সত্য না। আরেকটা কথা হলো যে আমরা আসলে এগুলো মানবো কি মানবো না, এটা কিন্তু আসলে প্রথম নির্ভর করবে রাজনৈতিক দলের চরিত্রের উপরে। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সংবিধানে কোথাও কি লেখা ছিল যে গুম খুন করবে? আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে বা আওয়ামী লীগের যে গঠনতন্ত্র আছে সেখানেও কি লেখা আছে যে তারা সরকারে আসলে গুম খুন করবে, আয়নাঘর তৈরি করবে? কিন্তু আমরা দেখলাম যে গত 15 বছর সেগুলো হয়েছিল। সুতরাং এগুলো হচ্ছে একটা রাজনৈতিক দলের চরিত্রের উপরে, ওই রাজনৈতিক দলের যে নেতৃত্ব তাদের উপরে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিসম্যাটিক লিডারশিপ, তারেক রহমানের যে বক্তব্য, এটা তো এখান থেকে তো বেরিয়ে আসবে আপনার বক্তব্য। এবং একই সাথে যদি আমি বলি যে অপরাপর যে সকল রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকেরই তাদের বক্তব্য, তাদের চিন্তাভাবনা, তাদের ফিলোসফি দেশকে নিয়েই তো, দেশের জনগণকে নিয়ে। তো সেই আঙ্গিকে আমি বলবো যে এটার মধ্যে যদি আমাদের সকলের মধ্যে যদি একটা ঐক্যমত থাকে যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের বাংলাদেশ, সবার আগে হচ্ছে আমাদের দেশের জনগণ, এটা আমরা শুধু মুখে বলবো বা রাজনৈতিক কারণে আমরা সমাবেশে বলবো বা টেলিভিশনের সামনে বলবো, নট দ্যাট, সেটা আমরা বাস্তবে রূপায়ণ করব। এখন আজকে একটা ধরেন যে পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে যে শ্রেণী চরিত্র খারাপ হয়ে গেলে ব্যক্তি চরিত্র কতখানি ভালো হতে পারে বা টিকতে পারে। আমাদের শ্রেণী চরিত্র যেন খারাপের দিকে না যায়। হ্যাঁ, কিছু যে একবারে আমরা হই নাই তা না, আমাদের মধ্যে দুর্নীতির কিছুটা গন্ধ আছে, আমাদের মধ্যে অন্যায় অপরাধের কিছুটা গন্ধ আছে, যাদের মধ্যে আছে আমরা সেখান থেকে মুক্ত হব, আমরা সেখান থেকে পরিত্রাণ করব নিজেকে, প্রথম ব্যক্তিকে, তারপরে ব্যক্তিগত জীবনে, সামগ্রিক জীবনে সেটা প্রতিফলন হবে। সেই জন্য আমি বলবো যে আমাদের সবার আগে হচ্ছে এই দেশ, সেটাকে যদি আমরা ধারণ করতে পারি এবং পরমত সহিষ্ণুতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আপনি দেখেন না যে আমাদেরকে অপর আরও রাজনৈতিক দলগুলো কখনো কখনো সভায় কিংবা সমাবেশে কত রকমের কথা বলে, আমরা কিন্তু এগুলো শুনি, ধৈর্য ধারণ করি, আমাদের কিন্তু সেই ধৈর্য আছে এবং আমরা ওইটা শুনে বিশ্লেষণও করি। কখনো কখনো যদি মনে করি যে ওই সকল রাজনৈতিক দলগুলো যেগুলো বলেছে এগুলো ঠিকই বলেছে, কিছু কিছু না, কিছু কিছু ঠিকই বলেছে, আমরা সেটাকে ধারণ করি, চেষ্টা করি। আমাদের নেতা এটা কিন্তু আবার উল্টো বার্তাও রয়েছে, সেটা হলো যে এইখানে প্রচার করা যাবে না, অমুক দাঁড়িয়েছেন, কিংবা এখানে ব্যালটে একটাই মার্কা থাকে, এরকম কথা কিন্তু আপনাদের দলের কেউ কেউ বলেন। সেটা কিন্তু এক ধরনের আতঙ্কজনক। আপনাকে বুঝতে হবে যে দলের যিনি হেড, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার বার্তাটা কি আপনাকে বুঝতে হবে, যে তিনি কি বলেন, ওনার মেসেজটা কি। তাহলে বাকি নেতাদের কোনো মূল্য নেই, কোনো কথা নেই, না তো লোকালি কাজ করে না। আমাকে তো মেসেজটা বুঝতে হবে যে আমাদের দলের প্রধান কি বলে। এখন যদি বলেন যে দু একজন বিচ্ছিন্নভাবে বলবে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন। অনেকগুলো রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলগুলোকে একই রকম কথা বলে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের। এখন তাদের কথাগুলো তো আপনাকে আমলে কোনগুলো নিবেন আর কোনগুলো নিবেন। আমরা আবার আপনার কাছে আসবো। সারওয়ার তুষার, অ্যাডভোকেট রফিক শিকদারের আলোচনা যেটা মনে হলো সেটা হলো যে হা বা নার ব্যাপারে কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বিএনপি তাদেরকে কোনো মেসেজ নেই। আমরা দেখলাম যে বিএনপি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে দলটি একটা মানদণ্ড নিয়েছে এবং সেটি হলো
17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা রাজনৈতিক দলগুলো স্বাক্ষরিত জুলাই সনদকে, সেটাই তারা মানদণ্ড নিয়েছে। সেখানে যা যা আছে সেটাই তারা করবে। এর বাইরে বিএনপি নীতি নির্ধারণী নেতারা অন্য কিছু ভাবছেন না। বিষয়টি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে যে এর বার্তা হচ্ছে সংসদ নির্বাচনের দিনে যে গণভোট হবে সেটি হবে স্বাক্ষরিত জুলাই সনদের উপর, যে সনদে তারা স্বাক্ষর করেছে, এর বাইরে কিছু হবে না। তাহলে তো অনেক কিছু বিএনপি মানবে না, বা তার আগে ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমরা এগুলো মানবো না, কারণ আমরা সনদে যা আছে তাই করব। এখন যেটা আদেশ যেটা জারি করালো সেই দায়িত্বের কি হলো? না, সেটাই তো সমস্যাটা তো এখানেই। বিএনপি এখানে স্পষ্ট করেছে, কোনো লোকসভা করে বিএনপি এখানে দুটো জিনিসকে গুলিয়ে ফেলছে, একটা জুলাই সনদ আর আদেশ। জুলাই সনদে যা আছে, যে তারা স্বাক্ষর করেছেন সেটাই তো বাস্তবায়ন হবে। তো জুলাই সনদে কি আপনার উচ্চকক্ষে পিয়ার নাই? উচ্চকক্ষে পিয়ারের প্রসঙ্গটা নাই, নোট অফ ডিসেন্ট রয়ে গেছে, তাদের নোট অফ ডিসেন্ট আছে, সেটা আলাদা বিষয়। আরেকটা বিষয় আপনার নোট অফ ডিসেন্ট আছে, আরেকটা বিষয় ওনার নোট অফ ডিসেন্ট আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু জুলাই সনদে যেটা আছে, জুলাই সনদে যেটা আছে সেটাই আমরা বলেছি কি, জুলাই সনদে যেটা আছে ওইটাই আপনি গণভোটে পাঠাবেন। সরকার এটা স্পষ্ট করার জন্য বা একটু সহজ করার জন্য যেগুলো নিয়ে বেশিরভাগ বিতর্ক সেগুলোকে প্রশ্নের মধ্যে এনেছে। কিন্তু একটা প্রশ্ন তারপর ক খ গ ঘর মধ্যে, ঠিক আছে, উচ্চকক্ষে পিয়ার। তো এইভাবেই আপনি আদেশটা দিচ্ছেন। এখন খেয়াল করে দেখেন, এখানে একটা ভালো কাজ সরকার করেছে, আমি তো একটু আগে সমালোচনা করলাম, আরেকটা জিনিস তারা ভালো করেছে যে আদেশের ভিত্তিতে প্রশ্নটা উঠেছে না যে গণভোট দিবেন কিসের ভিত্তিতে, তো আদেশের ভিত্তিতে গণভোটটা হবে। আবার গণভোটের মধ্য দিয়ে কিন্তু আদেশটাকেও জনগণ অ্যাপ্রুভ করবে, ফলে এটা রেসিপ্রোকাল। এখন জুলাই সনদে যেটা স্বাক্ষরিত হয়েছে সেখানে তো উচ্চকক্ষে পিয়ার আছে, এবং সেইটা আবার আদেশের মধ্য দিয়ে বলা হচ্ছে যে এটাকে বাস্তবায়ন করতে হবে, ফলে এটা তো আপনার বাস্তবায়ন না করার কোনো অপশন নাই। হ্যাঁ, আপনার দলীয় নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্টের অর্থ সারা পৃথিবীতে একই রকম, আপনি আলাদা করে এখন সংজ্ঞা তৈরি করতে পারবেন না। যেটা আলোচনায় নাই সেটা নাই। যেমন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটার ক্ষেত্রে কার নোট অফ ডিসেন্ট আছে, কে একমত না, এটা কিন্তু আর প্রসঙ্গেই নাই। কেন? কারণ এটা নাই। কিন্তু যেটা জুলাই সনদে আছে এটার ব্যাপারে কোনো দলের দলীয় দৃষ্টিভঙ্গি জায়গা থেকে নোট অফ ডিসেন্ট থাকতে পারে। আমরা বলেছি যে কোনটা প্রাধান্য পাবে, গণভোট প্রাধান্য পাবে না দলীয় দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে। আপনার নোট অফ ডিসেন্ট থাকতে পারে, ইতিহাসের সাথে লেখা থাকলো, কিন্তু বিএনপি তো স্পষ্ট বলেছে, তারা বলছে যে জুলাই সনদে স্বাক্ষরিত জুলাই সনদে আমরা এবং যেগুলোতে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে সেগুলো বাস্তবায়ন দায়িত্ব তো তারা নেবে না। না, এটা তো তারা গণভোটের পরে এই কথাটা বলতে পারে না। আচ্ছা, গণভোট এই কারণেই তো গণভোট মানে তো সুপ্রিম মানে উইল অফ দ্য পিপল, ফলে আপনি তো এটার বিরুদ্ধে যেতে পারেন না। মানে গেলে কি হবে, আমি যেটা উদাহরণটা দেওয়ার চেষ্টা করলাম, আপনার কাছে ফর দ্য টাইম বিং ক্ষমতা থাকবে, আপনি নানা কারসাজি দেখিয়ে, নানা যুক্তিতর্ক দেখিয়ে আপনি জনগণের ইচ্ছাটাকে আবারও আপনি কি করবেন, উল্টে দেবেন। এটার কনসিকুয়েন্স কিন্তু আপনাকে ফেস করতে হবে টুডে অর টুমরো। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ ফেস করেছে। ফলে আপনি জুলাই সনদের ভেতরে গণভোটের পরে আপনি সেটাকে আবারও, যদি এটা হইতো যে সরকার নির্বাহী আদেশে একটা জিনিস করে দিচ্ছে, তাহলে আপনি এইটা নিয়ে পরবর্তী সংসদে আলোচনা করে কিছু কিছু জায়গায় চেঞ্জ করবেন, অসুবিধা নাই। কিন্তু যেটা গণভোটের মধ্যে দিয়ে আসছে সেটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, এখন দ্বিতীয় কথা হচ্ছে, একেবারেই কি সংবিধান সংশোধন করার পথ বন্ধ হয়ে যাচ্ছে? হচ্ছে না। কিন্তু সংবিধান সংশোধন করতে গেলে কথাটা এসেছে যে আপনার লোয়ার হাউসের 2/3, আপার হাউসের 51%, আর কিছু মেজর জিনিস আছে যেগুলোকে বেসিক স্ট্রাকচার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো যেমন এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার, যেমন এর মধ্যে গণভোট বলা হয়েছে, গণভোট বাতিল করতে গেলে গণভোট লাগবে। অর্থাৎ আপনাকে 3টা জিনিস লাগবে। একটা হলো যে লোয়ার হাউসের 2/3 আপনার লাগবে, আপার হাউসের 51% লাগবে, এবং কিছু কিছু বিধানের ক্ষেত্রে গণভোটও লাগবে, তারপর আপনি সংবিধান সংশোধন করতে পারবেন। আর কিছু কিছু বিধান যেগুলো মাইনর, যেগুলো রেগুলার, সেগুলো আপনি এই আপার হাউস আর লোয়ার হাউসের যদি আপনার থাকে তাহলে আপনি করতে পারবেন। ফলে সংবিধান সংশোধনের রাস্তা বন্ধ হয়েছে, কথাটা ঠিক না। সংবিধান সংশোধনের রাস্তাটা কঠিন হয়েছে আগের তুলনায়, কারণ এটা এত সহজ ছিল যেটা আমাদের যা ইচ্ছা তাই করা যেত। এবং বাংলাদেশে যে পাওয়ারকে কনসলিডেট করা এক হাতে, হ্যাঁ ভাই এতক্ষণ বললেন না যে নির্বাচন কমিশনে তো এটা লেখা নেই, ওটা লেখা নাই, কিন্তু খেয়াল করবেন যে নির্বাচন কমিশন বাই কনস্টিটিউশনাল ডিজাইন প্রধান নির্বাহীর অধীনে, এবং রাতে যদি ভোট হয় এটা ঠেকানোর কথা কার? অনেকেই এই প্রশ্নটা করেন যে রাতে ভোট হবে, এটা কি সংবিধানে লেখা আছে? কিন্তু রাতে ভোট হলে প্রধান, এই যে একচেটিয়া ক্ষমতার বলে আপনি রাতের ভোট করে ফেলতে পারেন, এটা করলে কাদের ঠেকানোর কথা? বিচার বিভাগের ঠেকানোর কথা, নির্বাচন কমিশনের ঠেকানোর কথা। তারা ঠেকাতে পারে না কেন? কারণ নির্বাচন কমিশন নিয়োগ পায় হলো প্রধান নির্বাহীর হাতে, আর বিচার বিভাগকেও আপনি ওইভাবে রাষ্ট্রপতির মধ্য দিয়ে প্রধান নির্বাহী নিয়োগ দিচ্ছেন, ফলে তারা দলীয় প্রতিষ্ঠানের মধ্যে কাজ করে। আমরা এই জুলাই সনদের মধ্যে এগুলো কিন্তু সেপারেট করার কথা বলেছি, এবং নির্বাচন কমিশনটা সেপারেশনের জায়গাটা এসেছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো। আরেকটা প্রশ্ন যেটা আমি সরাসরি করতে চাই আপনাকে, সেটি হলো যে না ভোটের পক্ষে কি কেউ প্রচার চালাবে?
না, এটা আত্মঘাতী হবে। আমি বিএনপির প্রতি আহ্বান জানাবো, বিএনপি ওখানে রাজি হয়ে এসেছে, আসার পরে কিন্তু আর বিএনপির যে রিয়াকশন বিভিন্ন দলের জয়নুল আবেদিন ফারুক সাহেব না, আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা খুব গুরুত্বপূর্ণ, যেমন আমির খসরু মাহমুদ, তিনি কি বলেছেন, কমিশনে কি আলাপ হয়েছে বলে যান, 31 দফায় শেষ কথা। কিংবা বিএনপি ওখানে গণভোটে রাজি হয়ে উদারতা দেখিয়ে এসেছে। মানে তার মানে এটা সেন্টিমেন্টটা হচ্ছে যে আপনার সাইকোলজিটা হচ্ছে আপনি নিজেকে জনগণের চেয়ে উপরে মনে করেন, কারণ সব দল মিলে রাজি হলো গণভোটে, এখন আপনি বলছেন যে গণভোটের এটা রাজি হওয়াটা উদারতা। আবার আরও দুঃখজনক হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যাকে আমরা সবচেয়ে দলের মধ্যে সবচেয়ে দায়িত্বশীল নেতা এবং সর্বোচ্চ নেতা, তিনি কিন্তু একটা মানে খুবই অহেতুকভাবে এই গণভোট এবং ওই আলুর দাম যেটা তুলনাটা করলেন, এটা খুবই মিসম্যাচড। মানে আপনার আলুর ন্যায্য দাম কেন, প্রথম প্রশ্নটা হচ্ছে আলুর ন্যায্য দাম কেন পায় না কৃষক? পায় না হচ্ছে দলীয় সিন্ডিকেট এবং যে ধরনের ব্যবস্থা আছে, এবং তারা যদি 2 টাকা করে আলু বিক্রি করে কৃষক, এটা এসে 95 টাকা বিক্রি হয়, মাঝখানে যে রেন্ট সিকিং, এটা হয়তো কারণ হচ্ছে ওই যে চাঁদাবাজরা রাস্তার মাঝখানে যেগুলো করে, এবং এটা আপনি ঠেকাতে পারেন না কেন? কারণ হচ্ছে এখানে পুলিশ দলীয় বাহিনীর মতো কাজ করে, পুলিশ নিজেও দুর্নীতি করে, তাই না? ফলে গণভোট মানে হচ্ছে এমন একটা শাসনতান্ত্রিক ব্যবস্থা, গণভোটের মধ্য দিয়ে আপনি এমন একটা শাসনতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাচ্ছেন যেটা আগের তুলনায় অনেক বেটার, এবং ওই রকম শাসন ব্যবস্থায় কৃষক আলুর ন্যায্য দাম পাবে। ফলে এই দুটো তো মানে কন্ট্রাডিক্টরি না? প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির এবং সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, আরও রয়েছেন সারোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। রফিক শিকদার, বিএনপি শুরু থেকে নির্বাচনের কথা বলে আসছে এবং কয়েক মাস আগে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হলেও কিছুটা সংশয় ছিল মানুষের মনে, আদৌ নির্বাচন হবে কিনা। জুলাই সনদ নিয়ে মতপার্থক্যে কোনো দল যদি শেষ পর্যন্ত বেঁকে বসে, এই আশঙ্কা অনেকে করেছে, তাহলে তো নির্বাচন পিছিয়ে যেতে পারবে, নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। তবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির পর দলগুলোর মনোভাব এখন পর্যন্ত মোটা দাগে ইতিবাচক বলেই মনে হচ্ছে। এখন দলগুলো মনোযোগী হয়েছে ভোটের প্রচারে। নির্বাচন হবে না বলে যারা প্রচার করেছে, নিঃসন্দেহে তারা হতাশ হয়েছে। কি বলবেন? না, নির্বাচন হবে না এরকম একটা স্বল্প সংখ্যক একটা শ্রেণী তো আছে, জি, তারা ফ্যাসিস্টের দলের। এর বাইরে যারা আছে, যে আমরা কথা বলতেছি আজকে, সবাই কিন্তু নির্বাচনের পক্ষেই। প্রত্যেকে যার যার মতামত ব্যক্ত করেছে, সংস্কারের কথা বলা আছে, আমরাও সংস্কারের কথা বলেছি, 31 দফার সংস্কারের কথা আছে, আমরা 31 দফায় বলেছি, অন্যান্য পার্টি অন্য দফায় অন্যভাবে বলেছে, সবগুলি কিন্তু সংস্কারের কথাই আছে। আর আমাদের যেহেতু দল থেকে 31 দফা, এর আগে ম্যাডাম খালেদা জিয়া ভিশন 30, এগুলো যে আমরা প্রতিশ্রুতি জনগণের কাছে আমরা দিয়েছি, নিশ্চয়ই আমাদেরকে আগামী দিনে যদি জনগণ ভোট দেয়, আমরা তো সেগুলো বাস্তবায়ন করব। জুলাই সনদে যা যা আছে সেগুলো আমাদের দল নিশ্চয়ই যেহেতু সিগনেচার করেছে, আমরা সেখানেও একমত আছি। কিন্তু এখন হানা ভোটের প্রশ্ন বা গণভোটের প্রশ্ন, এগুলো আমরা একটা পর্যায়ে তো আমরা সিদ্ধান্ত নিবই। সেটা নির্বাচনের যখন তফসিল ঘোষণা করবে, তফসিল ঘোষণা করার পরে সেটা আমরা ভোটারদের কাছে যাব, ভোটারদেরকে আমরা তুলে ধরবো। ভোটাররা যদি মনে করেন না বলবেন, না বলবেন, যদি বলেন হ্যাঁ হ্যাঁ বলবেন। কিন্তু আপনাদের তো একটা মানে পক্ষ থাকবে। আর আপনি নিশ্চয়ই জানেন রফিক শিকদার, যে আসলে গণভোটটা হায়ার জন্যই হয় মূলত। না, দুটোই হতে পারে, না নাও হয়েছে, এরকম নজিরও আছে পৃথিবীতে, হতে পারে। কিন্তু আমার কথাটা হলো, এটা তো সত্য যে 31 দফা থেকেও তো আমাদের সরে যাওয়ার কোনো স্কোপ নেই। আর যেটা ইতিহাস বলে যে জনগণের উপরে চাপিয়ে দেওয়া, স্বৈরতন্ত্র তো প্রতিষ্ঠা করা, জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটানো, কিংবা একদলীয় বা ওই বাকশালের আদলে একটি সরকার বা একটা রাষ্ট্রকে কাঠামোকে তৈরি করা, যেটি আওয়ামী লীগ করেছিল, যে তাদের রাজনৈতিক দল, সরকার এবং রাষ্ট্র তিনটাকে তারা একসাথে করে ফেলেছিল, তো যেটা একসাথে হয় না কখনো।
তো সেখানে তারা পুরো দলটাই মনে হচ্ছে যে সরকার এবং রাষ্ট্রের সাথে মিলিয়ে দিয়েছে, যে কারণে 15 বছর এটা আমাদেরকে সাফার করতে হয়েছে। তো সেখান থেকে তো সেটা তো একটা বড় সংস্কার যে তারা এই যে পালিয়ে গেছে, এই যে হেলিকপ্টারে পালিয়ে গেল ভিন্ন একটা দেশে, তো এটাও তো একটা আমাদের দেশে একটা আন্দোলনের মধ্যে দিয়ে বলবো একটা বিরাট সংস্কার আমি বলবো। এখান থেকে তো টিকতে পারে না, এখান থেকে তো রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়। তো আমরা বিএনপি হিসেবে তো আমাদের সেটিগুলো মাথায় আছে, আমরা এমন কাজ অতীত করিনি, ভবিষ্যতে তো নিশ্চয়ই আমরা করবো না যে আমরা পালিয়ে যেতে হবে। আমরা পালিয়ে যাই না। আমরা গত 15 বছর দেখেন আমি নিজেও বহুবার জেলে গেছি, আন্দোলন সংগ্রাম করেছি, জেল থেকে আবার বেরিয়েছি, আবার আন্দোলন করেছি, পালিয়ে যাইনি। কখনো কখনো আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন ব্যাহত হয়েছে, কিন্তু ব্যর্থ কিন্তু হয় নাই। গণতন্ত্রের সংগ্রাম ইতিহাসে দেখবেন কখনো ব্যর্থ হয় না, আমরাও ব্যর্থ হইনি। আজকে আমরা সবাই বলি, সবাই বলতে পারে, বলবে, সবাই জাতীয় পতাকা কিন্তু বলবে যে আমি আন্দোলন করেছি, আমি সংগ্রাম করেছি, ঠিকই করেছি, সবাই মিলে করেছি। কিন্তু এখন আমার কথাটা হলো যে আমাদেরকে ভাবতে হবে যে আগামী দিনে আমাদের অর্থনীতিকে আমরা কীভাবে শক্তিশালী করব, গণতন্ত্রটাকে কীভাবে আমরা টেকসই করব, মজবুত করব, স্থানীয় সরকারকে কীভাবে টেকসই করব, জনগণের ভোটের অধিকারটা কীভাবে প্রতিষ্ঠা করব, সুশাসন কীভাবে প্রতিষ্ঠা করব, ন্যায়ভিত্তিক ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কেমন করে প্রতিষ্ঠা করব, আমাদের শিশুরা বাসযোগ্য বাংলাদেশ পাবে কিনা, আগামীর বাংলাদেশটা শান্তিময় নিরাপদ হবে কিনা, একটি আবাসভূমি গুম খুনমুক্ত একটা আবাসভূমি আমরা গড়ে তুলতে পারবো কিনা, সে ব্যাপারে আমাদেরকে ঐক্যমত্যে তো আমরা আলোচনা যেমন করছি আমরা সেভাবে চালিয়ে যাবো। আমরা বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে এই তরুণ সমাজ, আমাদের যারা তরুণ এবং যুব সমাজ আছে, তাদেরকে কাজে লাগিয়ে, বেকার যুব সমাজকে কাজে লাগিয়ে একটি টেকসই একটা অর্থনীতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং এটা আমাদেরকে যেতে হবে। তারা যেটা কমিটেড, যে একটা নির্বাচন, সুষ্ঠু আবার নির্বাচন দেবে, সেদিকে এগিয়ে যাচ্ছে। সে কারণে সরকারকে আমরা ধন্যবাদ না দিয়ে আমরা তাকে বসে থাকি নাই। সারোয়ার তুষার, আপনাদের দলের ব্যাপারে একটু আসি। সেটা হলো আসলে যে যাই বলুক, এই দেশ এবং রাজনৈতিক দলকে নির্বাচনমুখী হয়ে গিয়েছে। অ্যাডভোকেট অফিসদের সেটাই বলছিলেন যে আসলে এখন নির্বাচনটাই সামনে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের একটা ধাপ শেষ হয়েছে, বিচার প্রক্রিয়া তো চলছে, এবং রায় হয়তো 17 তারিখে হবে। আপনাদের দলের মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। আমরা দেখলাম যে গত 8 দিনে 1011টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি, এবং আপনারা মনোনয়নপত্র বিতরণের পূর্ব ঘোষিত সময় শেষ হলেও তা আরও 7 দিন বাড়িয়েছেন, মানে 20 নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে। সারোয়ার তুষার, আপনার কাছে একটা জিনিস জানতে চাইব, আপনাদের দলের বাইরে তো অনেকেই মনোনয়নপত্র কিনছেন, তারা কারা? তারা অনেকে আছে সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি কিংবা সাবেক জনপ্রতিনিধি, অনেকে স্বতন্ত্র দাঁড়িয়েছেন উপজেলা। বাংলাদেশে তো ওরকম অনেক আসন আছে যেগুলো হচ্ছে এক উপজেলা এক আসন, হ্যাঁ, সেখানে তারা স্বতন্ত্র নির্বাচন করেছেন। পরে যখন আওয়ামী লীগের দলীয় প্রতীকটা ঢোকালো, তারা কোণঠাসা হয়ে গেছেন এই ধরনের, এবং কিন্তু এখনও জনভিত্তিটা রয়েছে, ভালো ফ্যামিলি, হ্যাঁ, এরকম নানা ধরনের লোক আছে। কিংবা রাজনৈতিকভাবে আগে 10-15 বছর আগে কোনো রাজনৈতিক দল করতো, কিন্তু রাজনৈতিক দলের নানা বিষয়ে দ্বিমত হওয়ার কারণে সরে গেছে। এই যে ধরনের মানুষেরা আছেন, কিংবা সাবেক কোনো বড় কর্মকর্তা, এই ধরনের তারা হচ্ছে আমাদের এখানে যোগাযোগ করছেন এবং তারা ফর্ম কিনছেন, দলের মধ্যে আসতে চাইছেন, এবং আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। তারপর তো চূড়ান্তভাবে আপনারা ক্রাইটেরিয়া কি নির্ধারণ করছেন যে কাদেরকে আপনারা স্বাগত জানাবেন? 3টা জিনিস। একটা হচ্ছে যে আপনার ওখানে জিতে আসার সক্ষমতা আছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে আপনি সাংগঠনিকভাবে দক্ষ কিনা, মানে আমাদের সংগঠনটা ওখানে গড়ে তুলতে পারবেন কিনা ওয়ার্ড পর্যায় পর্যন্ত, হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে যে আপনার সামাজিক বা রাজনৈতিক গ্রহণযোগ্যতা, ঠিক আছে, এবং আর্থিক সততা এগুলো আছে কিনা, এই জিনিসগুলো আমরা ক্রাইটেরিয়া হিসেবে নিচ্ছি। এবং সেখানে আপনি দেখবেন যে আমরা যেভাবে মনোনয়নটা ওপেন করেছি এবং মানুষজন নিচ্ছে, সেটা আবার আমরা ব্রিফ করছি, অনলাইনে অনেকে কিনছেন, এবং আবার 10টা সাংগঠনিক বিভাগের জন্য 10টা স্ক্রিনিং বোর্ড গঠিত হয়েছে। এই যে একই আসনে তো একাধিক লোক পড়বে, সেখান থেকে বাছাই করে তারা সুপারিশ দেবে আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে, পরে সেখান থেকে মনোনয়ন ঘোষণা করা হবে। একটা প্রসেস কিন্তু আমরা দেখাচ্ছি, ফলে কে কার প্রিয় বা কে কার অপ্রিয়। এর মানে আপনারা সব আসনে প্রার্থী পাচ্ছেন? হ্যাঁ, সব আসনে, এবং মনোনয়নটা এটা আমাদের জন্য একাধিক হয়ে গেছে। অনেক জায়গায় আছে যে একই আসনে একাধিক প্রার্থীতা চাচ্ছেন, কিন্তু যেটা সুবিধা আমাদের জন্য এখন পর্যন্ত বা আমাদের বিউটি আমি বলবো যে এখানে কিন্তু সংঘাত হচ্ছে না। একই আসনে আমরা এরকমও দেখেছি, আমাদের কাছে অদ্ভুত এবং ভালোও লেগেছে যে একই আসনে 2জন মনোনয়ন চান, তারা 2জনই একসাথে এসে মনোনয়ন সংগ্রহ করছেন এবং দলের উপর আস্থা রাখছেন। এটা কিন্তু একটা নতুন, আমরা যে নতুন বন্দোবস্তের অনেক কিছু আমরা করতে পারি নাই, কারণ সব দল না হলে তো আর একা একা নতুন বন্দোবস্ত করা যায় না। সবশেষে একটি প্রশ্ন আপনাকে করবো, সেটা হলো যে আপনাদের তৎপরতা দেখে মনে হচ্ছে আপনারা এককভাবে নির্বাচন করবেন, তাহলে কি অন্য দলের সঙ্গে সমঝোতা বা নির্বাচনী
জোট যেটা আমরা বলি সেটার হচ্ছে কি না, আমরা এভিনিউটা খোলা রাখছি, আমরা এখনো পর্যন্ত বলি নাই যে আমরা করবো না। কিন্তু এটা দেখেন, আমি তো আপনার এখানে অনেকবার ব্যাখ্যা করেছি যে আমাদের জন্য 1 বছরের মধ্যে একটা নির্বাচন, দল গঠনে 1 বছরের মধ্যে একটা নির্বাচন, এখনো আপনি সাংগঠনিক বিস্তৃতির পর্যায়ে আছেন। ফলে এই ইলেকশনটা কিন্তু একই সাথে সাংগঠনিক বিস্তৃতি। আমরা চাচ্ছি যে 300 আসনে 300 প্রার্থী সেট করার পরে তারা কিন্তু সেখানে একক মানে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমার পার্টিটাকে নিয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের জন্য জরুরি। তারপরে যদি আমাদের কারোর সাথে সমঝোতা বা জোট হয়, সেক্ষেত্রে কিছু আসনে বা কিছু জায়গায় হচ্ছে ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা পরিস্থিতি মোতাবেক, সেটা তো বিএনপিও করবে, জামায়াত ইসলামী করবে, আমরাও করবো, প্রত্যেক দলই করবে। এই যে প্রাথমিকভাবে সবাই মনোনয়ন দিয়েছে, অনেক জায়গায় কি প্রার্থীদের বসিয়ে দেবে না? আমাদের যদি সেরকম পরিস্থিতি আসে, ডেফিনেটলি আমরা সেটা করবো। কিন্তু আগ পর্যন্ত 300 আসনে একটা দলের 300 আসনে প্রার্থী দিতে পারে, এটা হচ্ছে একটা দলের বড় দল হিসেবে বিবেচিত হওয়ার ক্রাইটেরিয়া। এত পার্সেন্টেজ অফ ভোট আছে, এটা হচ্ছে আপনার আরেকটা ক্রাইটেরিয়া। এই জিনিসগুলো তো আমরা অবশ্যই এবার মনোযোগ দিচ্ছি এবং অর্জন করতে চাই। সারোয়ার তুষার এবং অ্যাডভোকেট রফিক শিকদার, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।